আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো পৃথিবী আসলে কতটা গভীর? কি আছে এই বিশাল গভীরতার মাঝে? ঠিক এই প্রশ্নের উত্তর জানতে কিছু মানুষ নেমে পড়ে এক অভূতপূর্ণ মিশনে, যেখানে তারা পৃথিবীর অভ্যন্তরে এমন এক অলৌকিক জগৎ আবিষ্কার করে যা কল্পনাকেও হার মানায়। মাটির নিচের সেই জগৎকে এক টুকরো স্বর্গ বললেও কম হবে না। তবে এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে ছিল ভয়ঙ্কর কিছু ব্যাপার। ধীরে ধীরে তারা এমন সব বাধার সম্মুখীন হতে থাকে যা তোমাদেরকেও বিস্মিত করে দেবে। কি আছে সেই স্থানে, এবং তারা কি আদৌ সেখান থেকে বেরিয়ে আসতে পারবে? এই সকল প্রশ্নের উত্তর দিতেই আমি সামিয়া হাজির হয়ে গেলাম অসাধারণ অ্যাডভেঞ্চার মুভি জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থের এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো, আজকে আর কোনো কথা না বাড়াই, সরাসরি এক্সপ্লেনেশনে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একজন মানুষকে প্রাণপণে দৌড়াতে দেখি। তার পিছু তাড়া করছিল ডাইনোসর সহ কিছু প্রাগৈতিহাসিক জীব। হঠাৎ করেই তার সামনের মাটি ফেটে বিশাল এক খাদ তৈরি হয়। এই খাদের ভিতর টকবক করে ফুটছিল উত্তপ্ত লাভা। সেই লোকটি তার সর্বশক্তি দিয়ে খাদের ওপারে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে যায়। মৃত্যুর আগ মুহূর্তে সে তার ভাই ট্রেভরকে চিৎকার করে ডাকে। আসলে এই দৃশ্যগুলো কোনো বাস্তবের ঘটনা ছিল না। এতক্ষণ ধরে স্বপ্নে এসব কিছু ঘটতে দেখছিল ট্রেভর, আর তার স্বপ্নে জ্বলন্ত আগুনে যে পড়ে গিয়েছিল সে হলো তার ভাই ম্যাক্স। অনেক বছর আগে ম্যাক্স কিছু ভূতাত্ত্বিক গবেষণা করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। সে মাটির গভীরে থাকা অজানা এক রহস্য ভেদ করতে চেয়েছিল, কিন্তু গবেষণা করতে গিয়ে সে আর কখনো ফিরে আসেনি। তারপর থেকেই ট্রেভর প্রতি রাতেই এই স্বপ্নটি দেখে। কিন্তু ঠিক কি হয়েছিল তার সাথে, এই প্রশ্নের উত্তর তোমরা একটু পরেই জানতে পারবে। এদিকে ট্রেভর তার ভাইয়ের মতোই একজন ভূতাত্ত্বিক গবেষক এবং প্রফেসর। সকালে ঘুম থেকে ওঠার পর সে ফ্রেশ হয়ে ইউনিভার্সিটিতে যায়। তারপর সেখানে ক্লাস নিয়ে সে তার ল্যাবে আসে। এই ল্যাবটা ছিল তার ভাই ম্যাক্সের। ম্যাক্স এখানে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন নিয়ে গবেষণা করত। তার ধারণা ছিল যে মাটির নিচে অনেকগুলো ভলকানিক টিউব রয়েছে, অর্থাৎ বিশাল কিছু গর্ত যা পৃথিবীর কেন্দ্র অবধি গভীর। এই টিউবগুলোর মাধ্যমে নিচ থেকে গলিত ম্যাগমা উপরে উঠে আসে, আর এর মধ্যে দিয়ে পৃথিবীর কেন্দ্রস্থলে পৌঁছানো সম্ভব। ঠিক এই ধারণাগুলোর ভিত্তিতেই সে রিসার্চ শুরু করেছিল, কিন্তু একদিন হঠাৎ করেই সে নিখোঁজ হয়ে যায়। ম্যাক্স নিখোঁজ হওয়ার পর ট্রেভর এই ল্যাবটিকে চালু রাখে। এখানে কিছু কম্পিউটার রয়েছে যা অনেকগুলো সেন্সরের সাথে কানেক্টেড। ম্যাক্স এই সেন্সরগুলোকে অনেক আগে পৃথিবীর বিভিন্ন স্থানে স্থাপন করেছিল। এই সেন্সরগুলোর সাহায্যে ভূপৃষ্ঠের ভেতর ভলকানিক অ্যাক্টিভিটি মনিটর করা যায়, আর ট্রেভর প্রতিনিয়ত ল্যাবে এসে সেন্সর থেকে পাওয়া ডেটাগুলো অ্যানালাইজ করে। আজও সে ঠিক একই কাজ করতে এসেছিল, কিন্তু কিছুক্ষণ পরে সেখানে এসে হাজির হয় ফ্যাকাল্টির ডিন অ্যালেন। অ্যালেন ট্রেভরকে জানায় যে তারা এই ল্যাবটিকে বন্ধ করতে যাচ্ছে, কারণ ম্যাক্সের রিসার্চ কখনো সাফল্যের মুখ দেখেনি। তাছাড়া তার সেট করা সেন্সরগুলোর বেশিরভাগই এখন ইনঅ্যাক্টিভ। তখন ট্রেভর জানায় যে এর মধ্যে 3টি সেন্সর এখনও অ্যাক্টিভ রয়েছে, আর এই সেন্সরগুলো থেকে সে গুরুত্বপূর্ণ ডেটাও পাচ্ছে। কিন্তু তবুও অ্যালেন তার অনুরোধ রক্ষা করে না। ইউনিভার্সিটির সিদ্ধান্ত অনুযায়ী ল্যাবটি বন্ধ করে দেওয়া হয়। এভাবে রিসার্চ ল্যাবটিকে হারিয়ে ট্রেভর অনেকটা স্যাড ছিল। এরপর সে বাসায় ফিরে অনেকগুলো মেসেজ পায়। এই মেসেজগুলো তাকে পাঠিয়েছে ম্যাক্সের স্ত্রী এলিজাবেথ, কারণ কিছুক্ষণের মধ্যেই সে তার ছেলে শনকে নিয়ে ট্রেভরের সাথে দেখা করতে আসবে। এই মেসেজগুলো পেয়েই ট্রেভর বেশ তাড়াহুড়া করেই সবকিছু গোছাতে থাকে, কারণ তার রুমের সব জিনিসপত্র একেবারেই এলোমেলো করে রাখা ছিল। তবে সবকিছু গোছানোর আগেই এলিজাবেথ সেখানে এসে পড়ে। তারপর ট্রেভরের সাথে তার ভাই ম্যাক্সের ছেলে শনেরও দেখা হয়। এলিজাবেথ কিছুদিনের জন্য তাকে ট্রেভরের কাছে রাখতে যাচ্ছে, কিন্তু শন কারো প্রতি খুব একটা মনোযোগ দেয় না, কারণ সে গেম খেলা নিয়েই অনেক ব্যস্ত ছিল। এদিকে এলিজাবেথ ট্রেভরকে একটা বক্স দিয়ে যায়। এই বক্সে ম্যাক্সের ব্যবহার করা কিছু জিনিসপত্র ছিল। এরপর সে চলে গেলে ট্রেভর শনকে তার ঘরে নিয়ে যায়। তারপর সে ওই বক্সটিকে খুলে দেখতে থাকে। বক্সের ভেতর সে একটা বই খুঁজে পায়। এই বইটি ছিল বিখ্যাত সাহিত্যিক জুলস ভার্নারের লেখা জার্নি টু দ্য সেন্টার অফ দি আর্থ। এই বই পড়েই ম্যাক্স তার গবেষণা শুরু করেছিল, কারণ সে ভাবত যে জুলস ভার্নার এই বইটিতে কিছু সত্যিকারের রহস্য রেখে গেছেন। এখন ট্রেভরও বইটি উল্টে পাল্টে দেখতে থাকে। তবে হঠাৎ বইয়ের ভেতরের একটা পেজে তার চোখ আটকে যায়।
এই পৃষ্ঠায় কিছু নোটস লেখা ছিল যা ম্যাক্স তার নিজ হাতে লিখেছে। 1997 সালের জুলাই মাসে এই নোটসগুলো লেখা হয়েছিল। সেখানে বলিভিয়া, মঙ্গোলিয়া এবং হাওয়াই দ্বীপে ভলকানিক অ্যাক্টিভিটি পাওয়ার কথা লেখা আছে। ম্যাক্স কিন্তু 1997 সালের জুলাই মাসেই হারিয়ে গিয়েছিল। ট্রেভরও ঠিক একই জায়গাগুলোতেই ভলকানিক অ্যাক্টিভিটিস আবিষ্কার করে, কিন্তু এর পাশাপাশি শন তার কম্পিউটারে আরেকটি সিগন্যাল দেখতে পায়। এই চতুর্থ সিগন্যাল আসছিল আইসল্যান্ডের কোনো এক স্থান থেকে। তখন ট্রেভর আইসল্যান্ডে গিয়ে ব্যাপারটা স্বচক্ষে যাচাই করার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে শনকে সে তার এক বন্ধুর কাছে রেখে যেতে চায়, কিন্তু শন বলে যে সেও তার সাথে এই অ্যাডভেঞ্চারে যাবে। তখন তারা দুজনেই প্লেনে করে আইসল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। প্লেনে বসেই ট্রেভর বইয়ে থাকা নোটগুলো দেখতে থাকে। সে ম্যাক্সের লেখা ক্লুগুলোকে বোঝার চেষ্টা করছিল। অন্যদিকে শন সেই শব্দগুলোকে গুগল সার্চ করে দেখে। তখন তারা জানতে পারে যে এই ক্লু আসলে একজন মানুষের নাম। সিজার ভিয়ন অ্যাসগিয়ারসন নামের এই ব্যক্তি ম্যাক্সের মতোই একজন ভলক্যানোলজিস্ট, আর আইসল্যান্ডে তার একটা ইনস্টিটিউট রয়েছে। তাই ট্রেভর সিদ্ধান্ত নেয় যে সবার আগে তারা এই ইনস্টিটিউটটিতেই যাবে। প্ল্যান মোতাবেক ল্যান্ড করার পর তারা ইনস্টিটিউটটি খোঁজার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু অনেকটা পথ ড্রাইভ করার পরও থুথু মরুভূমি ছাড়া আর কিছুই দেখা যায় না। শেষে ক্লান্ত হয়ে তারা একটা বাড়ির সামনে গাড়ি থামায়। হঠাৎ একটা সাইনবোর্ডে চোখ যেতেই আনন্দে ট্রেভর প্রায় লাফিয়ে ওঠে, কারণ ঠিক এখানেই রয়েছে সেই ইনস্টিটিউট। তাদের সামনে থাকা নির্জন বাড়িতেই হয়তো রয়েছে সেটা। এই ভেবে ট্রেভর সেই বাড়ির দরজায় নক করে। তখন হান্না নামের একটি মেয়ে দরজা খুলে বাইরে আসে। প্রথমে ট্রেভর আর শন তার সাথে পরিচিত হয়। এরপর ট্রেভর জানায় যে তারা প্রফেসর অ্যাসগিয়ারসনকে খুঁজছে। তখন হানা বলে প্রফেসর অ্যাসগিয়ারসন তার বাবা, আর তিনি প্রায় 3 বছর আগেই মারা গিয়েছেন। আর তার মৃত্যুর পর এই ইনস্টিটিউটও বন্ধ রয়েছে, কারণ তার গবেষণা কখনো সত্যি প্রমাণিত হয়নি। ট্রেভর তখন বুঝতে পারে যে অ্যাসগিয়ারসন আসলে ম্যাক্সের সাথেই কাজ করছিলেন। এরপর হানাকে সে তার ভাইয়ের ব্যাপারে বলে। তখন হানা বলে ওঠে ম্যাক্স তাহলে তার বাবার মতোই একজন ভার্নিয়ান ছিল। এখানে ভার্নিয়ান মূলত তাদেরকে বলা হয় যারা জুলস ভার্নারের লেখাগুলোকে সত্যি মনে করে। এরপর ট্রেভর তাকে বলে যে সে মাউন্ট স্নাইফলে যেতে চায়, কারণ সেখানেই রয়েছে তার ভাই ম্যাক্সের বসানো সেসমিক সেন্সর। এই সেন্সরটিকে মাটি থেকে তুলে ডেটা অ্যানালাইজ করা যাবে। তখন হানা জানায় যে সে তাদেরকে গাইড করতে পারে, কারণ সে নিজেই একজন মাউন্টেন গাইড। এই কথা অনুসারে তাদের মধ্যে একটা ডিল হয়। এরপর ট্রেভর আর শন সেদিনকার মতো রাতটা সেখানেই কাটিয়ে দেয়। পরদিন সকালে তারা 3 জন মাউন্ট স্নাইফলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এরপর অনেকখানি দুর্গম পথ পার করে ট্রেভর ম্যাক্সের বসানো সেন্সরটিকে খুঁজে পায়। তারপর সে সেন্সরটিকে তুলে আনার চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎ উপরের আকাশে মেঘের গর্জন শোনা যায়। তার এক মুহূর্ত পরেই তীব্র বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়। হানা তৎক্ষণাৎ শনকে নিয়ে একটা গুহার আড়ালে আশ্রয় নেয়, কিন্তু ট্রেভর তখনও সেন্সরটিকে তুলে আনার চেষ্টা করে যায় এবং অবশেষে সে সেন্সরটিকে তুলতে সক্ষম হয়। কিন্তু তার আশেপাশে তখন একটানা বজ্রপাত হচ্ছিল। এই অবস্থা দেখে হান্না তাকে সেন্সরটি ফেলে দিতে বলে, কারণ এই সেন্সরের কারণেই বজ্রপাত তার দিকে ধেয়ে আসছিল। কিন্তু তবুও ট্রেভর সেন্সরটিকে ফেলতে চায়নি, তবে শেষ পর্যন্ত সেটিকে ফেলে দিতেই হয়। আর অল্পের জন্য সে বজ্রপাতের থেকে বেঁচে যায়। কিন্তু ট্রেভর গুহার ভেতর ঢোকার পরে গুহার মুখে একটা বজ্রপাত হয়, ফলে অনেকগুলো পাথর সরে গিয়ে গুহার মুখ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে ভাগ্যক্রমে তাদের কারোর শরীরে কোনো আঘাত লাগেনি। এরপর তারা গর্তের মুখ থেকে পাথরগুলো সরাতে থাকে। তখনই তারা বুঝতে পারে যে এই চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রায় 60 থেকে 70 টন পাথর গুহার মুখে জমা হয়ে গিয়েছে। এত পাথর সরাতে কমপক্ষে 1 মাস সময় তো লাগবেই। সুতরাং এই অবস্থায় গুহার ভেতরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ ভেতরে হয়তো বের হওয়ার জন্য কোনো না কোনো রাস্তা পাওয়া যাবে। কিন্তু এখানে আবার তাদের সামনে 2টো পথ ছিল। ট্রেভর তার মধ্যে থেকে ডান পাশের পথটা বেছে নেয়। এরপর তারা ধীরে ধীরে সেই পথ ধরে আগাতে থাকে। কিন্তু কিছু দূর গিয়েই ট্রেভর বিশাল এক গর্তের মুখে পড়তে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে তাকে টেনে ধরে হানা তার প্রাণ বাঁচিয়ে নেয়। এই গর্ত দেখে তারা বুঝতে পারে যে এটি হয়তো মাইনের ভেতরে নামার একটি পথ, কারণ অনেক বছর আগে এখানে একটা পুরনো মাইন ছিল। আর এটা দেখে হানা বেশ খুশি হয়, কারণ সাধারণত মাইন থেকে বেরোনোর জন্য একাধিক রাস্তা থাকে, কিন্তু এই গর্তটি ঠিক কতটা গভীর তা কেউই জানে না।
তখন গর্তের গভীরতা পরীক্ষা করার জন্য ট্রেভর একটি আইডিয়া বের করে। হানার ব্যাগে কয়েকটা সিগন্যাল ফ্লেয়ার ছিল। ট্রেভর এই ফ্লেয়ারগুলোর একটিকে জ্বালিয়ে গর্তের ভেতর ফেলার সিদ্ধান্ত নেয়। তারপর ফ্লেয়ারটি তলদেশে যেতে কতটুকু সময় লাগবে তা হিসাব করতে হবে। তাই ট্রেভর শনকে তার ঘড়িতে এই হিসেব রাখতে বলে। এরপর সে ফ্লেয়ার জ্বালিয়ে গর্তে নিক্ষেপ করতে যায়, কিন্তু হঠাৎ সেই ফ্লেয়ারটি বিস্ফোরণের মতো করে জ্বলে ওঠে। এই ধাক্কায় তারা তিনজনেই পেছনে ছিটকে যায়। তখন ট্রেভর বুঝতে পারে এটি আসলে একটি ম্যাগনেসিয়াম মাইন। এর চারিদিকের দেয়ালগুলোতে রয়েছে ম্যাগনেসিয়াম পাউডার, এমনকি গুহার বাতাসেও তার কণা ভেসে বেড়াচ্ছে। এর ফলেই ফ্লেয়ারটি তীব্রভাবে জ্বলে উঠেছিল। এভাবে কাজ না হওয়ায় হানা তার ব্যাগ থেকে লাইট স্ট্রিপ বের করে। তারপর সেটার সাহায্যে ট্রেভর গর্তের গভীরতা আন্দাজ করে নেয়। তার অনুমান অনুসারে এই গর্তটা প্রায় 200 ফুট গভীর। তবে এত গভীরতা তাদের জন্য তেমন কোনো সমস্যাই ছিল না, কারণ হানার ব্যাগে যথেষ্ট পরিমাণ দড়ি ছিল। অতঃপর তারা তিনজনই দড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। শন কিন্তু তার জীবনে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি, তাই নিচে নামতে গিয়ে সে ভীষণ ভয় পাচ্ছিল। তখন হানা তাকে শান্ত রাখার জন্য কথা বলতে শুরু করে, কিন্তু কথার ফাঁকে ট্রেভর হঠাৎ মনোযোগ হারিয়ে ফেলে, যার ফলে গর্তের দেয়াল থেকে তার পা সরে যায়। তখন তার গায়ে বাঁধা দড়িটাই তাকে প্রাণে বাঁচিয়ে দেয়। এর কারণে সে সরাসরি নিচে পড়ে না গিয়ে ঝুলতে থাকে, কিন্তু দড়িটি বাকি দুজনের সাথেও পেঁচিয়ে যাচ্ছিল, যার ফলে হানা দড়িটিকে কেটে দেয়। আর তাকে দড়ি কাটতে দেখে ট্রেভর ভয়ে চিৎকার করে ওঠে। তবে ঝুলতে ঝুলতে সে গর্তের প্রায় নিচেই এসে পড়েছিল, তাই দড়ি কাটার পর তার তেমন কোনো আঘাতই লাগেনি। এরপর হানা আর শনও নিচে নেমে আসে। তারপর তারা সামনে এগোতেই সেই মাইনটিকে দেখতে পায়। তাদের সামনে পড়েছিল মাইনের পুরনো জেনারেটর। হানা সেই জেনারেটরটিকে চালু করার চেষ্টা করে। এই জেনারেটর চালু হতেই মাইনের চারদিকে লাগানো বাতিগুলো জ্বলে ওঠে। পুরনো আমলের এই মাইনগুলোতে রেল লাইনের মতোই ট্র্যাক বসানো হতো। এই ট্র্যাকগুলোতে কার্টের সাহায্যে শ্রমিকরা চলাফেরা করত। এখানে তাদের সামনেও ঠিক এমনই একটি ট্র্যাক ছিল, তাই তারা তিনজনেই ট্র্যাকের উপর রাখা কার্টে চড়ে বসে। এরপর হানা পেছন থেকে লিভারের সাহায্যে কার্টগুলোকে চালাতে থাকে। ফলে ধীরে ধীরে তারা সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ কার্টের গতি অনেক বেশি বেড়ে যায়। তখন ঢালু ট্র্যাকে কার্টগুলো রোলার কোস্টারের মতো তীব্র গতিতে চলতে থাকে। তার উপর ট্র্যাকের মাঝখানে কিছুটা অংশ ভেঙে পড়েছিল, তবে প্রায় মিরাক্কেলের মতোই তারা দ্রুত গতিতে সেই অংশটি পার করে ফেলে। কিন্তু আর কিছু দূর যেতেই এই ট্র্যাক তিনটি পথে বিভক্ত হয়ে পড়ে। ফলে তিনজনেই আলাদা ট্র্যাকে চলতে থাকে। তবে আরও কিছু দূর গিয়ে হানার সামনে ট্র্যাক শেষ হয়ে আসে। ফলে ট্রেভর তাকে তার কার্টে জাম্প করতে বলে। তখন তার কথায় জাম্প করে হানা তার কার্টে চলে আসে। কিন্তু এই ট্র্যাকটিও তখন শেষ হয়ে আসছিল, কারণ এই ট্র্যাকটা গুহার একটা দেয়ালে গিয়ে শেষ হয়েছে। আর এই দেয়ালে ধাক্কা খেলে দুজনেরই মৃত্যু নিশ্চিত। তবে প্রাণে বাঁচবার জন্য হানা একটা উপায় বের করে ফেলে। সে তার ব্যাগ থেকে দড়ি বের করে ট্র্যাকের সাথে আটকে দেয়। তারপর সেই দড়ির সাহায্যে তারা দুজন কাঠ থেকে লাফিয়ে পড়ে। এভাবে ওই দড়ির সাহায্যে তারা দেয়ালে ধাক্কা খাওয়া থেকে বেঁচে যায়। অন্যদিকে শনের কাঠটা বেশ স্মুথভাবেই থামে। এরপর শন হঠাৎ পাশের দেয়ালে একটি পথ দেখতে পায়। তখন রাস্তা খোঁজার জন্য সে ওই পথে ঢুকে পড়ে। এরপর ট্রেভর আর হানাও সেখানে এসে এক অভূতপূর্ণ দৃশ্য দেখতে পায়। তাদের সামনে গুহার দেয়ালে জ্বলজ্বল করছিল অসংখ্য মণিমুক্ত। পৃথিবীর সব দামি দামি পাথর থেকে শুরু করে হিরে পর্যন্ত সেখানে ছিল। শন তৎক্ষণাৎ দেয়াল থেকে কিছু হিরে খুলে নেয়। তবে হঠাৎ তাদের পায়ের নিচের মাটি কেমন যেন কেঁপে ওঠে। তখন হানা আর ট্রেভর বুঝতে পারে তাদের পায়ের নিচে আছে মাস্কোবাইট। এই মাস্কোবাইট এমন এক পাথর যা চাপ সহ্য করতে পারে না। তার মানে এখন সামান্য নড়াচড়া করলেও পাথর ভেঙে তারা নিচে ঢুকে যেতে পারে। ফলে খুব সাবধানে তারা পেছনে সরে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু হঠাৎ শনের ব্যাগ থেকে একটা হিরে নিচে পড়ে যায়। এর ফলে তাদের পায়ের নিচের অংশ হুড়মুড় করে ভেঙে পড়ে। আর তারা তিনজনেই তখন নিচে পড়ে যেতে থাকে। কিন্তু অনেকক্ষণ ধরে নিচে পড়লেও তারা মাটি স্পর্শ করে না। অর্থাৎ এই গর্তটি যেন কয়েক 100 কিলোমিটারের চাইতেও বেশি গভীর। অবশেষে অনেকক্ষণ ধরে নিচে পড়ার পর তারা পানির দেখা পায়। ট্রেভর কিন্তু আগে থেকেই বুঝতে পেরেছিল যে নিচে হয়তো পানি রয়েছে, তাই সে সবাইকে নিঃশ্বাস বন্ধ করে রাখতে বলে। এরপর ধীরে ধীরে পানির কারণে তাদের গতি স্লো হয়ে আসে। অবশেষে তারা অনেক নিচের একটি লেকে এসে পড়ে।
এই লেকটার পাশেই ছিল পাথরের টিভি। ট্রেভর আর শন সাঁতার কেটে লেক থেকে উঠে আসতে সক্ষম হয়, কিন্তু হানার ব্যাগ বেশি ভারী হওয়ায় সে উঠে আসতে পারেনি। তখন ট্রেভর আবারও পানিতে ঝাঁপ দিয়ে তাকে উপরে তুলে আনে। তারপর তারা ক্লান্ত শরীরে লেকের পাড়ে শুয়ে পড়ে। ঠিক তখনই মাথার উপর তারা অদ্ভুত এক পাখির ঝাঁক দেখতে পায়। এই পাখিগুলোর শরীর থেকে উজ্জ্বল আলো বের হচ্ছিল। ট্রেভর জানায় যে এমন পাখি একসময় এই পৃথিবীতে সত্যিই বাস করত, কিন্তু আজ থেকে 50 মিলিয়ন বছর আগে তারা বিলুপ্ত হয়ে গেছে। তবে পৃথিবীর গভীরে এখনও তাদের অস্তিত্ব টিকে রয়েছে। এরপর সেই পাখিগুলোকে ফলো করে তারা একটি খোলা অংশে এসে পড়ে। তারপর তারা যা দেখে তাতে নিজ চোখকেই তারা বিশ্বাস করে উঠতে পারে না। তাদের চোখের সামনে ফুটে ওঠে এক অপার্থিব জগৎ। পৃথিবীর এত গভীরেও রয়েছে অনেক গাছপালা। তাদের চারিদিকে ফুটে আছে অদ্ভুত সুন্দর সব ফুল। ট্রেভর বুঝতে পারে যে এটাই আসলে সেই সেন্টার অফ দ্য আর্থ, কারণ এই জায়গাটি জুলস ভার্নারের লেখার সাথে হুবহু মিলে যায়। এর অর্থ দ্বারায় ম্যাক্স আর অ্যাসগিয়ারসনও পুরোপুরি সঠিক ছিল। অতঃপর এই অভূতপূর্ণ দৃশ্যগুলো দেখতে দেখতেই তারা হাঁটতে থাকে। এভাবে আরও কিছুটা সময় ধরে হেঁটে তারা জায়ান্ট ফাঙ্গাসের দেখা পায়। এই ফাঙ্গাসগুলোর মধ্যে দিয়ে হাঁটার পরই তারা আরেকটি গুহা আবিষ্কার করে। এই গুহার চারিদিকে গাছের শিকড় দিয়ে ঢাকা ছিল। এছাড়া গুহার আশেপাশে ছিল গাছ আর লতাপাতার বন। শন সেই গুহার ভেতর ঢুকে গেলে ট্রেভরও তাকে ফলো করে। এরপর তারা সেই গুহার ভেতর কিছু পুরনো জিনিসপত্র খুঁজে পায়। হয়তো অনেক বছর আগে কেউ একজন এই গুহার ভেতর থেকেছিল। ট্রেভর প্রথমে ভাবে যে বইয়ের চরিত্র লাইডেন ব্রকই বোধহয় এখানে থেকেছিল, কিন্তু শন সেখানে একটা হ্যান্ডব্যাগ খুঁজে পায়, আর সেই ব্যাগ থেকে উদ্ধার হয় একটা নোটবুক। এই নোটবুকের লেখার সাথে ম্যাক্সের হ্যান্ডরাইটিং পুরোপুরি মিলে যায়। এর মানে অনেক বছর আগে ম্যাক্সই এই গুহায় থেকেছিল। ম্যাক্স তার নোটবুকে মাটির নিচের এক সমুদ্রের কথা লিখেছিল। এই গুহার ঠিক অপর পাশেই ছিল সেই সমুদ্র। কিছুক্ষণ পর ঠিক সেখান থেকেই হানা তাকে ডাক দেয়। তার কথায় সমুদ্রের পাড়ে এসে ট্রেভর আর শন দুজনেই আবেগে আপ্লুত হয়ে পড়ে, কারণ এই সমুদ্রের তীরেই পড়েছিল একটা মানুষের কঙ্কাল। কোনো সন্দেহ ছাড়াই সবাই বুঝতে পারে এই কঙ্কালটা আসলে ম্যাক্সের। শন ছোটবেলা থেকেই তার বাবাকে কখনো দেখেনি, কিন্তু এখন বাবার কথা ভেবে সে ইমোশনাল হয়ে পড়ে। তখন ট্রেভর তাকে নোটবুক থেকে একটা লেখা পড়ে শোনায়। শনের 3য় জন্মদিনের সময় ম্যাক্স এই লেখাটি লিখেছিল। তার মনে ভয় ছিল যে এখান থেকে সে আর ফিরতে পারবে না, তাই শনের প্রতি তার ভালোবাসা ব্যক্ত করে সে এই নোটটি লিখেছিল। ট্রেভর এই নোটটি পড়ে শোনালে শন আরও বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর সকলে মিলে ম্যাক্সের কঙ্কালটিকে সসম্মানে কবরস্থ করে। কিন্তু এখন প্রশ্ন হলো যে তারা এখান থেকে বেরোবে কি করে। এই জায়গাটি ছিল মূলত একটি এয়ার পকেট। এর চারপাশে তাদেরকে ঘিরে আছে গলিত লাভার স্রোত, ফলে এই স্থানটির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে। এখানে থাকা গাছপালা আর প্রাণী এই তাপমাত্রার সাথে অভ্যস্ত, কিন্তু মানুষের পক্ষে তার সহ্য করা একেবারেই অসম্ভব। তাই এখান থেকে বেরোতে না পারলে তাদের মৃত্যু নিশ্চিত। ম্যাক্সও ঠিক একই কারণে মারা গিয়েছিল, অর্থাৎ যে করেই হোক এই সমুদ্রটিকে পার করতেই হবে। ম্যাক্সের তথ্য অনুযায়ী সমুদ্রের অপর পাশে একটি গরম পানির নদী রয়েছে। এই নদীর মাধ্যমেই ভূপৃষ্ঠের উপরিভাগে যাওয়ার রাস্তা পাওয়া যাবে, কিন্তু কিভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করবে? এর উত্তর ভাবতে ভাবতে শন ট্রেভরের দিকে জুলস ভার্নারের বইটি এগিয়ে দেয়। বইয়ের চরিত্র লাইডেন ব্রক একটি ভেলা বানিয়ে এই সমুদ্র পার করেছিল। এই আইডিয়া নিয়েই তারা 3জন মিলে ভেলা বানাতে শুরু করে। চারপাশ থেকে খড় কাঠ আর লতাপাতা দিয়ে তারা ভেলা বানাতে থাকে। এভাবে সুন্দর একটি ভেলা তৈরি করার পর সেটিকে তারা সমুদ্রে ভাসায়। এরপর সেই ভেলায় তারা পাল তোলার ব্যবস্থা করে। এর জন্য তারা ব্যবহার করে দড়ি আর তাঁবুর কাপড়। বাতাসের কারণে এই পাল অনেক উপরে উঠে যায়। অবশেষে বাতাসই তাদের ভেলাটিকে এগিয়ে নিয়ে যেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পার হতেই সমুদ্র উত্তাল হতে শুরু করে। এর উপর প্রচণ্ড বৃষ্টি আর ঝড় শুরু হয়। কিন্তু বিপদ কেবল এখানেই থেমে থাকেনি। সমুদ্রের পানি থেকে হঠাৎ উঠে আসতে থাকে কিছু রাক্ষসে মাছ। এই মাছেদের ডানাগুলো পাখির পাখার মতোই, যার ফলে এরা লিটারেলি হাওয়ায় ভাসতে পারে। রাক্ষসে এই মাছেদের হাত থেকে বাঁচতে প্রত্যেকে লাঠি তুলে নেয়। তারপর সেই লাঠি দিয়েই তারা মাছগুলোকে মোকাবেলা করতে থাকে। কিন্তু এরপর সমুদ্র থেকে উঠে আসে ড্রাগনের মতো কিছু মাথা।
এই প্রাণীগুলো দেখতে প্রাগৈতিহাসিক যুগের কাল্পনিক কোনো দানবের মতোই, তবে এরা কেবল রাক্ষসে মাছগুলোকেই খেতে থাকে। তখন ট্রেভর বুঝতে পারে যে এই প্রাণীগুলো তাদের কোনো ক্ষতি করবে না। এভাবে তারা প্রাণীগুলোকে এড়িয়ে সাবধানে এগোতে থাকে, কিন্তু প্রচণ্ড বাতাসের টানে হঠাৎ পালটি খুলে যাচ্ছিল। তখন শন তার দুহাতে সেটিকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু ঝড়ো বাতাস তাকে সহই পালটি উড়িয়ে নিয়ে যায়। এই অবস্থায় ট্রেভর আর হানাও কিছুই করতে পারে না। তাদের চোখের সামনে শন বাতাসে উড়ে যেতে থাকে। এভাবে তাকে হারিয়ে ট্রেভর পুরোপুরি পাগলের মতো হয়ে ওঠে। অন্যদিকে ঝড় থামার পর শন নিজেকে সমুদ্রের তীরে আবিষ্কার করে, অর্থাৎ বাতাস তাকে উড়িয়ে এনে অন্য তীরে পৌঁছে দিয়েছে। প্রচণ্ড পিপাসায় সে সমুদ্র থেকে পানি পান করার চেষ্টা করে, কিন্তু এই পানি ছিল অত্যন্ত লবণাক্ত, ফলে মুখে দেয়া মাত্রই সে পানিগুলোকে ফেলে দেয়। এখন যে করেই হোক তাকে খাওয়ার পানি খুঁজতে হবে। এই অবস্থায় তার সামনে দেবদূতের মতো হাজির হয় একটি পাখি। এই পাখিটি শুরু থেকেই তাকে ফলো করে আসছিল। এবার পাখিটিকে অনুসরণ করে সে এক গুহার সামনে চলে আসে, আর সেই গুহার দেয়াল বেয়ে ঝর্ণার মতো গড়িয়ে পড়ছিল মিষ্টি জল। এই পানিটুকু খেয়ে তার মধ্যে যেন নতুন প্রাণ ফিরে আসে। এরপর সে উত্তরের সেই নদীর খোঁজে হাঁটতে থাকে। ট্রেভর তাকে একটা কম্পাস দিয়েছিল। এই কম্পাস ব্যবহার করেই সে দিক নির্ণয় করতে থাকে, কিন্তু কিছু দূর গিয়েই তার কম্পাসটি আর কাজ করে না। তবে এখানে তার পকেট থেকে ফোনটি পড়ে গিয়ে হাওয়ায় ভেসেছিল। তখনই শন বুঝতে পারে যে এই জায়গাটিতে শক্তিশালী চৌম্বকী ক্ষেত্র রয়েছে। এরপর আরও সামনে গিয়ে সে যা দেখে তাতে অবাক না হয়ে পারে না। তার সামনে অনেকগুলো পাথর চৌম্বকী ক্ষেত্রের সাহায্যে ভেসেছিল। এখন এই পাথরগুলোর উপর দিয়ে তাকে খাদ পার করতে হবে। শন তার মনে সাহস নিয়ে পাথরের উপর লাফাতে থাকে। এভাবে কয়েকটি পাথর পার করার পর সে তার ব্যালেন্স হারিয়ে ফেলে, কারণ হাওয়ায় ভাসমান পাথরটি তার ভর সহ্য করতে পারছিল না। তাই বারবার সেই পাথরটি উপর নিচ হয়ে যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত বাতাসে ভেসেই সে খাদের ওপারে পৌঁছে যায়। এদিকে ট্রেভর আর হানাও সমুদ্রের তীরে এসে পৌঁছায়, কিন্তু শনকে দেখতে না পেয়ে তাদের দুশ্চিন্তা বাড়তে থাকে। ক্লান্ত শরীরে তারা একটি গুহার পাশে বিশ্রাম নেয়। তবে এই সময় হঠাৎ তাদেরকে আক্রমণ করে বসে এক মাংসাশী গাছ। মানুষ খেকো এই উদ্ভিদগুলোর কথা তারা কেবল বইয়েই পড়েছিল। এই বিশালাকার হিংস্র গাছটি ট্রেভরের উপর প্রথম হামলা করে, কিন্তু সে লাঠি দিয়ে গাছটির একটা মুখ আলাদা করে দেয়। কিন্তু গাছটি তখন তার লতা দিয়ে হানাকে পেঁচিয়ে ধরে, ফলে ট্রেভর একাই অনেকগুলো মুখের সাথে ফাইট করতে থাকে। এই মুখগুলো তাকে গিলে নেওয়ার জন্য বারবার চেষ্টা করছিল, তবে ট্রেভর শেষ পর্যন্ত গাছটিকে শিকড় সহ উপড়ে ফেলে। আর এভাবেই তারা আরও একটি বাধা অতিক্রম করে। এরপর আরও কিছু দূর হেঁটে সেই নদীটিকে তারা দেখতে পায়, কিন্তু তখনও শনকে কোথাও দেখা যাচ্ছিল না। অন্যদিকে শনও তার অবস্থান থেকে নদীর দিকে আগাচ্ছিল। তবে কিছুটা পথ অতিক্রম করে সে এক ভয়ানক জায়গায় চলে আসে। এই স্থানটিতে অনেক বড় বড় ডাইনোসরের কঙ্কাল পড়েছিল। এর মধ্যে হঠাৎ দূর থেকে একটা গর্জন শোনা যায়। এর অর্থ হলো ডাইনোসর এখানে এখনও বিলুপ্ত হয়ে যায়নি। সেই পাখিগুলোর মতো তারা এখনও এখানে জীবিত আছে। তাদের হাত থেকে বাঁচতে শন একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। তবে সেই ডাইনোসরটি ঠিক ওই পাথরের উপরেই দাঁড়িয়েছিল। শনকে দেখতে পেয়েই ডাইনোসর তাকে তাড়া করে বসে, আর শন তখন তার হাত থেকে বাঁচতে প্রাণপণে দৌড়াতে থাকে। এভাবে অনেকক্ষণ দৌড়ে সে একটা গুহার ভেতর ঢুকে পড়ে, কিন্তু ডাইনোসর তখন সেই গুহার ভেতরেই তার মুখ ঢুকিয়ে দেয়, আর তার প্রচণ্ড শক্তিতে গুহার দেয়াল চূর্ণ বিচূর্ণ হতে থাকে। এদিকে ট্রেভর শনকে নদীর আশেপাশে খোঁজার সিদ্ধান্ত নেয়। সে হানাকে নদীর দিকে এগিয়ে যেতে বলে। হানা তখন তাকে বলে সে তাদের দুজনের ফিরে আসার অধীর অপেক্ষা করবে। তখন ট্রেভর আর হানার মধ্যে একটি রোম্যান্টিক মুহূর্ত সৃষ্টি হয়। আসলে এই জার্নিতে ধীরে ধীরে তারা একে অপরের ক্লোজ হয়ে গিয়েছিল। এরপর ট্রেভর তাকে বিদায় দিয়ে শনকে খুঁজতে থাকে। এভাবেই খানিকটা দূর হাঁটার পর সে পাথরের আড়াল থেকে একটা গর্জন শুনতে পায়। তারপর সেখান থেকে শনের চিৎকারও শোনা যায়, কারণ সেই ডাইনোসরটি তাকে প্রায় ধরেই ফেলেছিল। তখন ট্রেভর বুঝতে পারে যে পাথরের অন্য পাশে শন রয়েছে, তাই সে নিজের সর্বশক্তি দিয়ে পাথরের দেয়ালটিকে ভেঙে ফেলে। তারপর সৌভাগ্যবশত সে সেখানে শনকে দেখতে পায়। এরপর সে তাকে সেখান থেকে উদ্ধার করে নেয়, কিন্তু ডাইনোসরটিও পাথর ভেঙে তাদের সামনেই বেরিয়ে আসে। তখন তার হাত থেকে বাঁচতে দুজনেই দৌড়াতে থাকে।
কিন্তু ডাইনোসরটি তাদের প্রায় ধরেই ফেলেছিল। ট্রেভর তখন দৌড়াতে গিয়ে তার পায়ের নিচে মাস্কোবাইট অর্থাৎ সেই নরম পাথরের পরত দেখতে পায়। তাই সে এমনভাবে দৌড়ায় যাতে ডাইনোসরটি এই পাথরের উপর চলে আসে, আর তার প্ল্যান অনুসারে ঠিক এটাই ঘটে। ফলে ডাইনোসরের ভর সহ্য করতে না পেরে মাস্কোবাইট ভেঙে পড়ে, আর ডাইনোসরটিও নিচের গভীর খাদে তলিয়ে যায়। ট্রেভর নিজেও আরেকটির জন্য নিচে পড়েই যাচ্ছিল, তবে কোনোভাবে পাথরের কিনারা আঁকড়ে ধরে সে বেঁচে ফেরে। শন তাকে টেনে তোলার পর দুজনেই নদীর দিকে রওনা হয়। অবশেষে তারা সেই গরম পানির নদীতে গিয়ে পৌঁছায়, কিন্তু এই নদী পার করার জন্য তাদের দরকার নৌকার মতো কিছু। ঠিক এই মুহূর্তেই তারা হানাকে দেখতে পায়। হানা এই নদীর উপর ডাইনোসরের একটি বিশাল কঙ্কালকে ভাসিয়েছিল। এই কঙ্কালটিকে সে নৌকার মতোই চালাতে থাকে। তাকে দেখেই শন আর ট্রেভর আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে। এরপর তারা সেই কঙ্কালের উপর চড়ে বসে। তারপর স্রোতের টানে তাদের নৌকা অনেক দূরে এগিয়ে যায়, কিন্তু এক পর্যায়ে পানির উচ্চতা কমে আসে। তখন তারা বুঝতে পারে যে সামনে আর নদী নেই এবং এই নদীর পানিও ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। এভাবে সরু নদীপথে ডাইনোসরের চোয়ালটি স্লাইড করতে থাকে। শেষে তারা বিশাল এক গর্তের মুখে গিয়ে আটকে যায়। এই গর্তটি ছিল একটি লাভা টিউব। তাদের নিচ থেকে তীব্র গতিতে উত্তপ্ত লাভা উঠে আসছিল। এই অবস্থায় হাই প্রেশার ক্রিয়েট করে তাদেরকে এই টিউব দিয়েই বেরিয়ে আসতে হবে, কিন্তু এর জন্য কোনো উপায় তাদের মাথায় আসে না। তবে ট্রেভর হঠাৎ এই টিউবের গায়েও ম্যাগনেসিয়ামের উপস্থিতি টের পায়। সাথে সাথে সে হানার কাছ থেকে ফ্লেয়ার চেয়ে নেয়, কিন্তু দুটো ফ্লেয়ার জ্বালিয়েও সে ম্যাগনেসিয়ামে আগুন ধরাতে পারে না, কারণ এই টিউবটির দেয়াল অনেকাংশেই ভেজা ছিল। অগত্যা তৃতীয় এবং শেষ ফ্লেয়ারটিকে সে আরও নিচে ছুড়ে দেয়, কিন্তু সেই ফ্লেয়ারটিও একসময় নিভে যায়। এর ফলে তারা বাঁচার আশা প্রায় ছেড়েই দেয়। তবে পরক্ষণেই ম্যাগনেসিয়ামে আগুন ধরে গিয়ে তীব্র বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে প্রচণ্ড চাপ তৈরি হয়, আর এই হাই প্রেশার তাদেরকে উপরের দিকে নিয়ে যেতে থাকে। তখন সেই গর্তের উপর দিয়েই তারা আকাশ দেখতে পায়। ফাইনালি তারা উচ্চ চাপের প্রভাবে একটি আগ্নেয়গিরি দিয়ে বেরিয়ে আসে, আর এই আগ্নেয়গিরি ছিল ইতালির বিখ্যাত পর্বত মাউন্ট ভিসুভিয়াস। এর মধ্যে থেকে বেরিয়ে আসার পর তারা পাহাড়ের গায়ে স্লাইড করতে থাকে। শেষে পাহাড়ের নিচে থাকা একটা বাড়িতে গিয়ে তারা আছড়ে পড়ে। তখন সেই বাড়ির মালিক তাদেরকে দেখেই চিৎকার করতে থাকে, কারণ তার বাড়ির একাংশ ডাইনোসরের চোয়ালের আঘাতে ভেঙে গিয়েছিল। তবে শন তখন তার ব্যাগ থেকে একটি হীরা বের করে লোকটিকে দিয়ে দেয়, অর্থাৎ সে কিন্তু তার ব্যাগে করে বহুমূল্যের হীরা নিয়ে এসেছিল। আর অবশেষে এই অপার্থিব অ্যাডভেঞ্চার শেষ করে তারা সবাই ঘরে ফিরে আসে। এরপর ট্রেভর তার ইউনিভার্সিটির ল্যাবে ফিরে যায়, আর সেখানে তার সাথে দেখা হয় অ্যালেনের। তখন ট্রেভর তাকে বলে যে সে তার বাড়িতে নতুন ল্যাব খুলতে যাচ্ছে। এছাড়া এই ছুটিতে সে যা করেছে তার বর্ণনা সায়েন্সফিক আমেরিকান জার্নালে পাওয়া যাবে, অর্থাৎ পৃথিবীবাসী তার আবিষ্কার সম্পর্কে ইতিমধ্যেই জেনে গেছে। এরপর ট্রেভরকে আমরা তার নতুন বাড়িতে দেখতে পাই। শন যে হীরাগুলো এনেছিল তার মূল্য ছিল কয়েক মিলিয়ন ডলার, আর এর মধ্য থেকেই ছোট একটি হীরা বিক্রি করে তারা এই বাড়িটি কিনেছে। তবে শনকে ট্রেভরের কাছ থেকে বিদায় নিতে হবে, কারণ সে তার মায়ের সাথে কানাডায় থাকতে যাচ্ছে। অন্যদিকে হানা কিন্তু ট্রেভরের সাথেই আমেরিকায় চলে আসে, কারণ তারা দুজন কাপল হিসেবে এখন থেকে একসাথেই থাকবে। কানাডার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ট্রেভর শনকে একটা বই দেয়, আর এই বইটি হলো জুলস ভার্নারের লেখা দ্য লস্ট সিটি অফ আটলান্টিস, অর্থাৎ অদূর ভবিষ্যতে তারা আরও একটি অ্যাডভেঞ্চার করতে যাচ্ছে। তবে শেষ সারপ্রাইজটা আমরা পাই শনের কাছ থেকে, কারণ সেই উজ্জ্বল পাখিটিকে সে তার সাথে করেই নিয়ে এসেছিল, আর এই পাখিটি এখন থেকে তার পেট হিসেবেই থাকবে, অর্থাৎ পৃথিবীর গভীরের একটি স্মৃতিচিহ্ন সে নিজের সাথে করেই নিয়ে এসেছে। আর ফাইনালি এই অসাধারণ অ্যাডভেঞ্চারটিও এই সিনের মধ্যে দিয়েই শেষ হয়। বাই দ্য ওয়ে, আমার এই চ্যানেলে কিন্তু এর পরবর্তী জার্নির এক্সপ্লেনেশন আগে থেকেই আছে। আমি ভিডিওর লাস্টে সেটিকে অ্যাড করে দেব, তোমরা চাইলেই এক্সপ্লেনেশনটি দেখে আসতে পারো। তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।